আশা করি তোমরা সবাই সার্কুলার মোশন ওয়ান মানে সার্কুলার মোশনের ফার্স্ট পার্টটা সবাই দেখে নিয়েছো। তো আজকে সার্কুলার মোশনের সেকেন্ড পার্ট সার্কুলার মোশন টু। তো আমরা আগের দিন সেন্ট্রিপিটাল ফোর্স অব্দি পড়েছিলাম। তো আজকে আমরা শুরু করব সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। এই বলটা বাস্তবের কোনো অস্তিত্ব নেই, একমাত্র ঘূর্ণনশীল নির্দেশতন্ত্র। মানে একটা সার্কুলেটরি সিস্টেম মধ্যে যদি কোনো লোক থাকে সেই একটাকে ফিল করতে পারে। কীরকম? আমরা যখন কোনো বাসে বা কোনো গাড়িতে বসে থাকি এবং গাড়িটা যখন একটা বৃত্তপথে বাঁক নেয়, তখন বৃত্তপথের বাইরের দিকে আমরা ছিটকে পড়ছি বলে মনে হয়। এই যে একটা ফোর্সের জন্য, একটা বলের জন্য আমরা ছিটকে পড়ছি বলে মনে হয়, এই বলটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা ফিকটিশিয়াস ফোর্স বা অলিক বল, মানে এই বলের বাস্তব অস্তিত্ব নেই। কিন্তু আমরা দেখব যে অঙ্ক করার সময় এই বলটাকে ধরেই আমরা অঙ্কগুলো করব। অ্যাকচুয়ালি আমরা সেন্টিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল পড়ার সময় আমরা দেখেছি অভিকেন্দ্র বল বৃত্তের কেন্দ্রের দিকে কাজ করে। অভিকেন্দ্র বলের ডিরেকশন বৃত্তের কেন্দ্রের দিকে। কিন্তু আমরা অঙ্ক করার সময় দেখব যে অভিকেন্দ্র বলটা না, অ্যাকচুয়ালি অপকেন্দ্র বলটা নিয়েই আমাদের অঙ্কের কাজ। এবং এই অপকেন্দ্র বলের মানটা কত? এই অপকেন্দ্র বলের মান এম ভি স্কোয়ার বাই আর, যেটা অভিকেন্দ্র বলের সমান ও বিপরীতমুখী। কিন্তু আমরা অঙ্ক করার সময় আমরা সবসময়ের জন্যই এই অপকেন্দ্র বলটাকে ধরে নেব, দ্যাট ইজ এম ভি স্কোয়ার বাই আর। এবং এর ডিরেকশনটা কোন দিকে ধরে নেব? এর ডিরেকশন অলওয়েজ বাইরের দিকে, বৃত্তপথের বাইরের দিকে। তাহলে আমাদের যত অঙ্ক করতে হবে, যখনই আমরা ব্যালেন্স করব ফ্রি বডি ডায়াগ্রামে, আমরা যে বলটাকে ধরে নেব সেটা অভিকেন্দ্র বল নয়, এটা অপকেন্দ্র বল। এর মানটা অভিকেন্দ্র বলের মানের সাথে সমান, কিন্তু এর ডিরেকশনটা কোন দিকে? বৃত্তপথের বাইরের দিকে। তাহলে এটাই সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। এর উপর দিয়ে আমরা কিছু অ্যাপ্লাইড পোর্শন মানে অঙ্ক করার চেষ্টা করছি। একটা ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে যখন গাড়িগুলো যায়, আমরা জানি যে ব্রিজটা সাধারণত এইরকম শেপের করা হয়, দ্যাট ইজ উত্তল শেপের। কখনো ব্রিজ এরকম করা হয় না। আমি পড়াতে সুবিধার জন্য এখানে দুরকম টাইপের ব্রিজ ইউজ করেছি। তো এতে সুবিধাগুলো কি কি হয় দেখা যাক। যখন ব্রিজের এই পোর্শনে গাড়ি থাকবে, এই পোর্শনে যখন কোনো গাড়ি থাকে, তখন তার ক্ষেত্রে কি হয়? তার ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা বার করতে যাই, তাহলে দেখা যায় এই গাড়িটার ওজনটা নিচের দিকে ক্রিয়া করছে। এর মাস যদি এম হয়, তাহলে এর ওজন মানে দ্যাট ইজ ওয়েট এম জি নিচের দিকটায়। এই বৃত্তপথটার বাঁকটা এরকম, তার মানে এর বাইরের দিকটায় অপকেন্দ্র বলটা ক্রিয়া করবে। দ্যাট অপকেন্দ্র বল বা দ্যাট সেন্ট্রিফিউগাল ফোর্স এই দিকটায়, দ্যাট ইজ এম ভি স্কোয়ার বাই আর। যদি এই বৃত্তপথের ব্যাসার্ধ আর হয়, এই বৃত্তপথের ঘূর্ণনে রোটেশনের ব্যাসার্ধ যেমন এখানটায় দেখিয়ে দিয়েছে, তো এই ব্যাসার্ধটা হচ্ছে আর। তো এখানেও তাই, যদি এরকমভাবে দেখিয়ে দেওয়া যায়, তাহলে এখান থেকে একটা ব্যাসার্ধ দ্যাট ইজ আর। এনিওয়ে, তো এটা আর। এবং এই বস্তুটার তাহলে নেট ফোর্স, যেটা নেট ওয়েট, কোথায় কাজ করছে? এই নেট ওয়েটটা কাজ করছে পুরোটাই ভেতরের দিকটায়। সেই নেট ওয়েটটা কত? এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। তাহলে নেট ওয়েট এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর, যেখানে ভিটা হলো এই গাড়ি বৃত্তপথ বরাবর যখন চলছিল তখন তার ভেলোসিটিটা। তাহলে যখন এইরকম কার্ভ, অবতল কার্ভের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ব্রিজের উপর এক্সট্রা যে ফোর্সটা কাজ করছে, দ্যাট ইজ নেট ওয়েট এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। এম জি তো গাড়িটার ওজন আছেই, তার সাথে এম ভি স্কোয়ার বাই আর এর একটা পজিটিভ মান তার সঙ্গে যোগ হয়ে গেল। মানে ব্রিজের উপর এক্সেস একটা অনেক বড় মানের চাপ ক্রিয়া করছে এই বরাবর, অনেক বড় মানের। তার জন্য ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কখনো কোনো ব্রিজ অবতল শেপে করা হয় না বা কনকেভ শেপে করা হয় না। সবসময় ব্রিজগুলোকে এরকম শেপে করা হয়, উত্তল শেপে। তাতে লাভটা কি হয় আমরা এবার লাভটা দেখব ডান দিকের ছবিতে, যে উত্তল শেপে করে কি লাভ হয় দেখা যাক। তাহলে আমি এটা মুছে দিই। আচ্ছা, ডান দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে গাড়িটির ওজন
ওজন অলওয়েজ নিচের দিকে, দ্যাট ইজ mg। আর এর বাইরের দিকে একটা বল কাজ করছে, কারণ এই যে বৃত্তপথ, এই বৃত্তপথের বাইরের দিকে আমরা বলেছি একটা অপকেন্দ্র বল কাজ করবে, সেই অপকেন্দ্র বলের মান mv²/r। তাহলে এখানে নেট ওয়েটটা কত হচ্ছে, ব্রিজের উপর যে নেট ওয়েট, সেই নেট ওয়েট ব্রিজের উপর যেটা ক্রিয়া করছে, mgটা নিচের দিকে, mv²/rটা উপরের দিকে। যদি mgটা বড় হয়, অবভিয়াসলি নেট ওয়েট যেহেতু বলেছি mgটা বড়ই ধরবো, তাহলে mg মাইনাস mv²/r। এখানে কিন্তু বস্তুর ওজন, নর্মাল যে ওজনটা ছিল mv²/rটা ক্রিয়া করার জন্য সেই ওজনটা কিছুটা কমে গেছে, নেট ফোর্সটা এদিকটাই হলেও সেই মানটা অনেকটা কম, তার জন্য ব্রিজের উপর চাপটা কম পড়ে, নেট চাপটা কম পড়ে। আগে যদি ব্রিজটা সমান সোজা হতো, তাহলে যে ওয়েটটা কাজ করতো ব্রিজের উপর সেটা ছিল mg, কিন্তু ব্রিজটা এরকম কার্ভ হওয়ার জন্য এবং বাইরের দিকে mv²/r ক্রিয়া করছে, তার জন্য mgটাকে, এই mv²/rটা কিছুটা কমিয়ে দিচ্ছে। তাই ব্রিজের উপর নেট যে ফোর্সটা বা নেট যে ওয়েটটা সেটা অনেকটা কমে যাচ্ছে, ব্রিজটা ক্ষতি কম হয়। যদি mv²/r এর এই মানটা mgটাকে ক্রস করে যায়, মানে mv²/r এর এই ভ্যালুটা, একটু দেখানোর চেষ্টা করি, এই ভ্যালুটা যদি mgটাকে ক্রস করে যায়, তাহলে নেটওয়েটটা মাইনাস, নেটওয়েট মাইনাস মানে বস্তুটা লাফিয়ে উপরের দিকে উঠে যাবে। mv²/rটা বড় mgর থেকে, কি হবে, বস্তুটা উপরের দিকটা বড় মানে বস্তুটা লাফিয়ে উপরে উঠে যাবে, এটা হচ্ছে জাম্প করবে। তাহলে একটা বস্তু মানে একটা গাড়ি এর উপর দিয়ে যাচ্ছে কিন্তু জাম্প করবে না, কখন, যখন mgটা mv²/r এর থেকে বড় হবে বা সমান হবে। mg mv²/r এর থেকে বড় হবে বা সমান হবে। সমান কেন বললাম, ম্যাক্সিমাম ভ্যালু ওটা, যে ম্যাক্সিমাম কত mv²/r এর ভ্যালুটা হলে, দ্যাট মিন্স কত ভেলোসিটিতে গেলে ম্যাক্সিমাম এইখান থেকে জাম্প না করেই ও নিরাপদে যেতে পারবে, তখন mg সমান সমান mv²/r করতে হয়। আর যখন বলা হবে যে গাড়ি জাম্প করার শর্ত কি, গাড়ি জাম্প করতে গেলে তখন mv²/r এর ভ্যালুটাকে mg থেকে বড় হতে হয়, এটা জাম্প করার শর্ত, আর এটা জাম্প না করার, নিরাপদে চলতে পারবে। তো সেই কন্ডিশনে যদি mgটা বড় হয়, তাহলে ব্রিজের উপর নেট কত ওয়েট কাজ করবে, নেট ওয়েট এটা mg মাইনাস mv²/r। এটা সেন্ট্রিফিউগাল ফোর্সের অ্যাপ্লাইড পোর্শন, এখান থেকে প্রচুর অঙ্ক আসে, এই জায়গাটা কিন্তু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখতে হবে। চলে আসছি নেক্সট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ভার্টিক্যাল রোটেশনাল মোশন। এখান থেকে একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা খুব হাই। তো ভার্টিক্যাল রোটেশনাল মোশন পড়ার সময় আমাকে জানতে হবে ভার্টিক্যাল রোটেশনাল মোশনটা কি। একটা বস্তুকে সুতোয় বেঁধে, এটা সেন্টার আছে ও সেন্টার থেকে সুতোয় বেঁধে, আর ব্যাসার্ধের সুতোয় বেঁধে বস্তুটাকে, এম ভরের বস্তু ছিল, এম ভরের বস্তুটাকে বৃত্তপথে ঘোরানো হচ্ছে, উল্লম্ব বৃত্তাকার তল, অ্যারোর ডিরেকশন বরাবর ঘোরানো হচ্ছে, ভার্টিক্যাল ফিগারে ঘোরানো হচ্ছে, ভার্টিক্যাল ওয়েতে। তো ঘোরানোর সময় একদম বটম নিচের প্রান্তে ধরে দিলাম এর ভেলোসিটি ভি, এবং উপরের প্রান্তে যখন এ ঘুরে আসছে তখন এর ভেলোসিটি ইউ। কেন ইউ বা ভি হলো, কেন সমান হলো না, আমরা একটু পরেই দেখে নেব যে কেন এটা সমান হলো না, কেন এটা আলাদা হলো, সেটা আমরা দেখে নেব। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি অ্যারো ডিরেকশন, ওয়েট অলওয়েজ নিচের দিকে ক্রিয়া করে, তো এই পয়েন্টে ওয়েট mg নিচের দিকে ক্রিয়া করছে, উপরের দিকেও পয়েন্টের ওয়েট mg, এটাও নিচের দিকে ক্রিয়া করছে। ওকে, আর কি, বৃত্তপথে ঘোরার জন্য এর বাইরের দিকে একটা অপকেন্দ্র বল ক্রিয়া করে, বাইরের দিকে এই অপকেন্দ্র বলটা কত, অপকেন্দ্র বলটা এখানে এই ডিরেকশন বরাবর আর এখানে এই ডিরেকশন বরাবর, এই যে অপকেন্দ্র বলটা, এই অপকেন্দ্র বলটা কত, এই অপকেন্দ্র বলটা হবে, দেখা যাক, অপকেন্দ্র বল মিন্স সেন্ট্রিফিউগাল ফোর্স, এই ভ্যালুটা উপরে যেহেতু ইউ রয়েছে
ভেলোসিটি, তাহলে এম ইউ স্কোয়ার বাই আর, আর নিচের প্রান্তে যেহেতু ভি ভেলোসিটি তাই এম ভি স্কোয়ার বাই আর। তাহলে নিচের দিকে একদম বটমে এম জি এবং এম ভি স্কোয়ার বাই আর, এই এম জিটা এবং এম ভি স্কোয়ার বাই আরটা এই নিচের দিকে ক্রিয়া করছে। তো এটার জন্য সুতোটার উপর একটা টান কাজ করবে। এই টানের ভ্যালুটা কত? এই টানের ভ্যালুটা এই বরাবর এঁকে দিলাম, এটা ধরে দিলাম T2। উপর প্রান্তে এম ইউ স্কোয়ার বাই আর উপরের দিকে ক্রিয়া করছে এবং এম জিটা নিচের দিকে ক্রিয়া করছে। তো দুটো যদি সমান সমান হয় তাহলে কোনো টান কাজ করবে না সুতোর উপর। কিন্তু যদি এম ইউ স্কোয়ার বাই আর মানে উপরের দিকটা যদি বেশি হয় এম জির থেকে, তাহলে সুতোর উপর একটা নিচের দিকে টান কাজ করবে। আমি ধরে নিলাম সেই টানটা T1। যদি এম ইউ স্কোয়ার বাই আর উপরের দিকের অপকেন্দ্র বলটা এম জির থেকে বেশি হয়ে যায় তাহলে সুতোর উপর একটা টান কাজ করবে T1। আর যদি এইটা সমান থাকে, এইটা এবং এটা, তাহলে তো কোনো টান কাজ করবে না, কারণ দুদিকটাই পারফেক্ট একটা ব্যালেন্স হয়ে যাবে, দড়ি টানাটানি খেলার মতন উপরের দিক এবং নিচের দিকের সঙ্গে ব্যালেন্স করবে। যদি এম জিটা বড় হয়ে যায় এম ইউ স্কোয়ার বাই আর এর থেকে, তাহলে বস্তু ঘুরে আসার আগেই ধপাস করে নিচের দিকে পড়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তো চলো আমরা ফ্রি বডি ডায়াগ্রামগুলো নিয়ে আলোচনা করি। তো এই দিকটায় একটা টান কাজ করবে, দ্যাট ইজ T1 ধরে নিলাম। যদি কিনা T1টা কখন হবে? যদি এম ইউ স্কোয়ার বাই আর এর ভ্যালুটা এম জির থেকে বড় হয়, তখন টানটা বাকিটাকে ব্যালেন্স করবে, নেট টান। তো আমরা প্রথম এ পয়েন্টের গতি নিয়ে আলোচনা করি। অ্যাট পয়েন্ট এ, এই পয়েন্টের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি দেখা যাক। এ পয়েন্টে যেটা দেখা যায় এখানে, যে এ পয়েন্টের ক্ষেত্রে উপর দিকে এম ইউ স্কোয়ার বাই আর কাজ করছে, দিস নিচের দিকে এম জি কাজ করছে, আর T1 কাজ করছে। তাহলে ব্যালেন্সটা কি হয়? নিচের দিকে টোটাল যেটা কাজ করছে T1 প্লাস এম জি, এটা উপর দিকের সঙ্গে ব্যালেন্স তৈরি করেছে এম ইউ স্কোয়ার বাই আর। এটা এ পয়েন্টে। হোয়াট অ্যাবাউট বি পয়েন্ট? বটম পয়েন্টে কি কাজ করছে? তাহলে অ্যাট পয়েন্ট বি, আমি একটু অন্য কালে ইউজ করি, অ্যাট পয়েন্ট বি। ওকে, বি পয়েন্টে আমি দেখতে পাচ্ছি এম জি এবং এম ভি স্কোয়ার বাই আর এই দুটো নিচের দিকে কাজ করছে। তাহলে এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর নিচের দিকে কাজ করছে। উপরের দিকে কে একে ব্যালেন্স করে রেখেছে? শুধুমাত্র T2। হয়ে গেল ব্যালেন্স। এবার এ পয়েন্টের ক্ষেত্রে আমি একটা কথা বললাম যে এ পয়েন্টে যদি এম ইউ স্কোয়ার বাই আর দিস অ্যান্ড এম জি এটা যদি সমান সমান হয় তাহলে সুতোর উপর কোনো টান কাজ করবে না, জাস্ট কোনো রকমের লুজভাবেই এইভাবে ঘুরে আসতে পারবে। তো আমি ধরে নিলাম যে ওই দুটো সমান সমান, এম স্কোয়ার বাই আর এবং এম জিটা সমান, মানে সুতোর উপর কোনো রকম টান কাজ করছে না। সুতোর উপর টান কাজ করছে না মানে T1 0। সাপোজ ধরে নেওয়া হলো যে T1 0, সুতোর উপর কোনো টান কাজ না করিয়েও ও ঘুরে আসছে। তাহলে সেই কন্ডিশনে কি হবে? সেই কন্ডিশনে T1 যদি 0 হয় তাহলে অনলি এম জি ইকুয়াল টু এম ইউ স্কোয়ার বাই আর। তো এম এম কেটে গেল, যখনই এমটা কেটে যায় তখনই বুঝতে হবে যে মাসের উপর ডিপেন্ড করছে না, ওখানে একটা হাতি বা একটা ইঁদুর যাই ইচ্ছা ঘোরাতে পারো, তাতে কোনো কিছু যায় আসছে না, ওটা এম এর উপর ভ্যারি করছে না। যত ইচ্ছা মাস 1 কেজি 10 কেজি কোনো কিছুর উপর কিছু যায় আসবে না। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউ ইকুয়াল টু ইউ স্কোয়ার ইকুয়াল টু আর জি। তো ইউ ইকুয়াল টু রুট ওভার আর জি, ইউ ইকুয়াল টু রুট ওভার আর জি, এটা দেখার সঙ্গে সঙ্গেই আমার মাথায় ক্লিক করবে যে তাহলে ইউ ইকুয়াল টু আর জি যেহেতু, তাহলে এই প্রান্তের ভ্যালুটা কত হবে? আর জি রুট ওভার আর জি। কখন ইউ ইকুয়াল টু রুট ওভার আর জি হবে? যখন T1 ইকুয়াল টু 0, সুতোর উপর কোনো রকম টান কাজ করবে না উপর প্রান্তে। সেই কন্ডিশনে নিচে কি হবে? সেই কন্ডিশনে নিচে কি হবে মানে নিচে ভিটা কত হবে এটা আমি বার করে নিতে চাই। তাহলে দেখা যাক নিচের প্রান্তে ভিটা কত হয়। ওকে, নিচের প্রান্তে ভি বার করার জন্য
আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জির এনার্জি রিলেটেড ব্যাপারগুলো আসতে হবে। কিভাবে? আমরা দেখে নিই কী করে আসবো আমরা এখানটায়। তো আমি ধরে নিলাম উপর প্রান্তের টোটাল মেকানিক্যাল এনার্জি, দ্যাট ইজ টোটাল যান্ত্রিক শক্তি, সেটা কত? ই। সেই ই মানে ইপি প্লাস ইকে। নিচের প্রান্তেও যান্ত্রিক শক্তি সংরক্ষিত, আমরা জানি টোটাল মেকানিক্যাল এনার্জি অলওয়েজ কনজারভেটেড থাকে, তাহলে নিচের প্রান্ত সেই যান্ত্রিক শক্তিটা সংরক্ষিত থাকবে। দ্যাট মিন্স দ্যাট ইপি প্লাস ইকে। উপর প্রান্তের মোট শক্তি আর নিচের প্রান্তের মোট শক্তি সবসময় সমান হবে। তো উপর প্রান্তের পোটেনশিয়াল এনার্জি ইপিটা কত? যদি এই পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসেবে ধরা হয়, তাহলে এইটুকু ডিস্টেন্স আর এবং উপরের এইটুকু ডিস্টেন্সও আর, তাহলে দুটো আর, দ্যাট ইজ 2r। তো একটা বস্তু তার মাস আছে m, তাহলে তার স্থিতিশক্তি mgh, h এর ভ্যালুটা কত হবে? mg ইন্টু 2r, h এর ভ্যালুটা 2r, তাহলে mg 2r, দ্যাট ইজ 2mgr। এটা হলো উপর প্রান্তের ইপি। হোয়াট অ্যাবাউট উপর প্রান্তের ইকে, কাইনেটিক এনার্জি? এর ভেলোসিটি আছে ইউ, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এ পয়েন্টের এনার্জি আমরা পেয়ে গেলাম, এ পয়েন্ট এনার্জি, এনার্জি অফ এ পয়েন্ট, ই অফ এ পয়েন্ট, এনার্জি অফ এ পয়েন্ট আমি পেলাম ই ইকুয়াল টু টোটাল এনার্জি। হ্যাঁ, তাহলে 2mgr প্লাস হাফ এম ইউ স্কোয়ার। আমরা দেখতে চাই বি পয়েন্টের টোটাল এনার্জিটা কত, তারপর আমরা দুটো এনার্জিকে সমান করে দেব। তো বি পয়েন্টের টোটাল এনার্জি বার করতে চলেছি। বি পয়েন্টটা একদম লোয়ার মোস্ট পয়েন্ট, এখানটায় h0, তো ইপি কত হয়ে যাবে? 0, mg ইন্টু h, তো এইখান তো এইচটা 0, তাই ইপি 0। আর ইকেটা কত হয়ে যাবে? ওকে, ইকে ইকে হবে হাফ এম, এখানটায় ভেলোসিটি ভি আছে, এখানটায় ভেলোসিটি ভি, সো দ্যাট হাফ এম ভি স্কোয়ার। তো বি পয়েন্টের এনার্জি, তাহলে এনার্জি অফ বি পয়েন্ট, দ্যাট ইজ ই ইকুয়াল টু, ই বি ধরে নাও আর এখানে ই এ ধরে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা 0 প্লাস হাফ এম ভি স্কোয়ার। আমরা সব জায়গায় কন্ডিশনে পড়ে এসেছি, সব জায়গার এনার্জি কনজারভেটেড, মানে ই পয়েন্টের টোটাল এনার্জি অ্যান্ড বি পয়েন্টের টোটাল এনার্জি সমান সমান হবে। তো দুটোকে সত্যি সমান সমান করে নেওয়া হয়। আমি পরবর্তী পেজে গিয়ে লিখছি, ই পয়েন্টের ই এ আর ইপিটা সমান সমান। ই এটা কত ছিল দেখে নি, 2mgr প্লাস হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু বি পয়েন্ট এনার্জি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার এটা। তো এবার ইউ এর ভ্যালুটা বসিয়ে দিই, ইউ মানে আর জি, রুট আর জি, সরি, তো ইউ রুট আর জি, তাহলে এখানটা আমি যদি ভ্যালুগুলো বসাই, 2mgr প্লাস হাফ এম, ইউ মিন্স রুট আর জি, তা ইউ স্কোয়ার মিন্স আর জি, দ্যাট ইজ আর জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আমি ভি এর ভ্যালুটা বার করতে চলেছি। তাহলে 2mgr, আর এখানে হাফ এম ইন্টু জি ইন্টু আর, তাহলে হাফ অ্যান্ড 2 মানে আড়াই, দ্যাট ইজ 5/2, 5/2 mgr ইকুয়াল টু হাফ এম, সরি, এম ভি স্কোয়ার। 2 কেটে গেল, এম কেটে গেল, সো দ্যাট ভি স্কোয়ার ইকুয়াল টু 5gr, সো ভি ইকুয়াল টু রুট 5gr। তাহলে ভি এর ভ্যালুটা কত? রুট 5gr। কোথায় এটা, কোন পয়েন্টে? এই পয়েন্টে। দেখা যাক, আমি ভি এর ভ্যালুটা বসিয়ে দেবো। আচ্ছা, ভি এর ভ্যালুটা এখানটায় ভি ইকুয়াল টু রুট 5gr। তাহলে এই পয়েন্টের ভেলোসিটি রুট 5gr, এই পয়েন্টের ভেলোসিটি রুট ওভার জিআর। ঠিক একই রকম ফর্মুলা দিয়ে প্রমাণ করা যায়, এই যে পয়েন্টটা, এই যে লাইনটা, এই লাইনের এই পয়েন্টের ভেলোসিটি হবে, ধরে নিলাম v1,
এখানেও তাই হবে, v1 ইকুয়াল টু রুট 3gr। এটা প্রুভ করা যায়, রুট 3gr। তাহলে একটা বস্তুকে এই পয়েন্ট থেকে যদি রুট 3r ভেলোসিটি দেওয়া হয়, সে কিন্তু কোনো রকম টান ছাড়া t ইকুয়াল টু 0 নিয়ে এই পয়েন্টটা ক্রস করে আসতে পারে, উপরের পয়েন্টটা, এই পয়েন্টটা ক্রস করে চলে আসতে পারবে। তাহলে উপরের পয়েন্টটা কোনো রকমে ক্রস করে আসতে গেলে t ইকুয়াল টু 0 ধরে এইখানে কত পরিমাণ ভেলোসিটি থাকা দরকার? মিনিমাম √5gr ভেলোসিটি থাকা দরকার। এই পয়েন্টে কত ভেলোসিটি থাকা দরকার? √3gr ভেলোসিটি থাকা দরকার। তো এটা হলো ভার্টিক্যাল রোটেশনাল মোশনে দুটোর টপ অ্যান্ড বটমে আমি বার করে নিলাম আমার কত ভেলোসিটি। উপর প্রান্তে √gr, নিচের প্রান্তে √5gr, মাঝখানের পয়েন্টে √3gr। এটা প্রমাণ করা যায়। তো এখন আমাদের বি পয়েন্টে ভি এর ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই, তাহলে আমি কি পাই? তাহলে টি2 ইকুয়াল টু, টি2টা বার করে নিই, mg প্লাস ভি ইকুয়াল টু কত দেখলাম? √5gr। তাহলে m ইন্টু ভি ইকুয়াল টু √5gr, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু 5gr ডিভাইড বাই আর। তো একটা আর এখান থেকে কেটে গেল, তাহলে এখানে 5mg আর mg, দ্যাট মিনস 6mg। যখনই দেখলাম নিচের প্রান্তের টি2 এর ভ্যালুটা 6mg হয়ে গেল, এই ভ্যালুটা 6mg হয়ে গেল, কখন? যদি t1 ইকুয়াল টু 0 হয়। তার মানে একটা বস্তুকে নিরাপদে উপর প্রান্তটাকে থেকে মানে একদম লুজলি টি ইকুয়াল টু 0 ধরে সুতোর টান কাজ না করিয়ে উপর প্রান্ত থেকে কোনোভাবে ঘুরিয়ে আনলে নিচের প্রান্তে তার ওজনটা 6 গুণ বেশি ওজন আছে বলে মনে হয়। ঠিক একটা বালতিতে যদি 1 কেজির মতন জল বা 1 লিটার জল নিয়ে যদি হাতে ঘোরানো হয়, উপর প্রান্তে কোনো রকমভাবে জলটা না পড়ে ঘুরে আসতে গেলে নিচের প্রান্তে যখন আসবে তখন হাতের উপর 1 কেজি তাকে 6 কেজি মানে 6 গুণ বেশি ওজন বলে মনে হবে। এই জন্য বালতির মধ্যে জল নিয়ে যদি কেউ হাতে ঘোরায়, নিচের প্রান্তে যখন হাত আসে তখন হাতের উপর প্রচণ্ড পরিমাণে একটা টান অনুভব হয়, যে কারণে হাতটা ডিসলোকেট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই এই পদ্ধতিকেও তোমরা করতে যাবে না। উপর প্রান্ত কোনো রকমভাবে লুজলি ঘুরে আসলে নিচের প্রান্তে 6 গুণ, তার ওজনের 6 গুণ বেশি টান কাজ করে। আর উপর প্রান্তে লুজলি ঘুরে না এসে যদি টিয়নের একটা মান থাকে, পজিটিভ মান, তাহলে তো নিচের প্রান্তে 6 গুণের থেকেও আরও অনেক বেশি গুণ টান কাজ করবে। সেক্ষেত্রে হাতের উপর প্রচুর পরিমাণ বল কাজ করবে। তাহলে নিচের প্রান্তে নিচের দিক বরাবর একটা অনেক বেশি পরিমাণ একটা টান কাজ করছে। কেন করছে? কারণ তার এমজি তো ছিলই, আর mv²/8টা তার সঙ্গে যোগ হয়ে গেছে, তার জন্য টি2 এর মানটা বেড়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি টি1 যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে টি2টা 6 গুণ হয়ে যাবে, 6mg। এইটা হলো ভার্টিক্যাল রোটেশনাল মোশন। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর হাই। ভালো করে এই চ্যাপ্টারটা ভালো করে শুনতে হবে এবং ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। চলে আসছি পরবর্তী টপিক, কাপল ফোর্স অ্যান্ড টর্ক, দ্বন্দ্ব বল এবং টর্ক। টর্ক মিন্স বলের ভ্রামক। তো কাপল ফোর্স অ্যান্ড টর্ক, কাপল ফোর্স কাকে বলে? একটাই অবজেক্ট, এই একটা লাঠি আছে, এর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এল, আর আর ধরে নিলাম, হ্যাঁ আর। তো দুটো ফোর্স, দুটো সমান বল, দুটো সমান্তরাল বল, আমি দেখতে পাচ্ছি দুটো প্যারালাল, তাহলে দুটো ইকুয়াল ফোর্স, দুটো প্যারালাল এবং দুটো অপোজিট ডিরেকশানে, দুটো বিপরীতমুখী অপোজিট ডিরেকশানে দুটো ফোর্স সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী। একটাই বস্তু, একটাই অবজেক্ট রয়েছে এখানে, একটাই লাঠি, তার উপর দুটো বিপরীত প্রান্তে, দুটো আলাদা আলাদা জায়গায় এটা অ্যাক্ট করছে। সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী দুটো বল একই বস্তুর উপর দুটো আলাদা আলাদা বিন্দুতে ক্রিয়া করছে, করলে এই প্রত্যেকটা ফোর্সকে বলা হয় কাপল ফোর্স। এর যে ফোর্সটা, এটা কাপল ফোর্স। তো টর্ক কি? টর্ক মিন্স বলের ভ্রামক। ভ্রামক বা টর্ক, এটা মানে হলো যে কোনো একটা ফোর্স এবং এই দুটো ফোর্সের মধ্যে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে টর্ক এটাকে টাউ দ্বারা প্রকাশ করা হয়। টাউ মিন্স যে কোনো একটা ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম। তো এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত? ইট ইজ নট এ পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা বলের সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার হয়নি। তাহলে পারপেন্ডিকুলার বার করতে হবে কী করে?
পারপেন্ডিকুলার বার করতে হবে দিস ফোর্স, এই লাইনটা হচ্ছে পারপেন্ডিকুলার, দুটো ফোর্স, কারণ এইটাকে যদি আমি পেছন দিকটায় ইনক্রিজ করি তাহলে এই ফোর্সটা মানে এই যে লাইনটা এটা হচ্ছে দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো এটা ভার্টিক্যালের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে দ্যাট মিন্স দিস উইল বি থিটা অ্যান্ড এটা হবে আর সাইন থিটা, এটা আর কস থিটা। হ্যাঁ, তো এটা আর সাইন থিটা। তাহলে আমরা কি বললাম, যে কোনো একটা বল এবং তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স দ্যাট মিন্স টাউ ইকুয়াল টু এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত আর সাইন থিটা। যখনই আমরা সাইন থিটা দেখতে পাচ্ছি দুটো ভেক্টরের মধ্যে, একটা ভেক্টর এফ আর একটা ভেক্টর ডিস্টেন্স ভেক্টর আর সাইন থিটা, তাহলে আমরা বুঝে যাব যে এটা ক্রস প্রোডাক্ট হয়েছে। এবং ক্রস প্রোডাক্ট হলে তার ডিরেকশনটা কি হয়, আমরা ভেক্টরে শিখে নিয়েছি এ অ্যান্ড ভি, এ ভেক্টর অ্যান্ড ভি ভেক্টর, এটা এ অ্যান্ড ভি, এটা যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে এই ক্রসের জন্য এ ক্রস বি বা বি ক্রসে যেটা তৈরি হবে সেটা এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার উপর দিকে উঠবে, বোর্ডের তল বরাবর উপরের দিকে উঠবে, দ্যাট ইজ 3 ডাইমেনশন আসবে। তো এখানেও তাই, যেহেতু একটা ক্রস প্রোডাক্ট পাচ্ছি আমি, তাই এটাকে আমরা বুঝবো যে টর্কটা 3 ডাইমেনশন উঠবে। তো এই দিকটায় ফোর্স যদি কাজ করে এবং এদিকটায় ফোর্স কাজ করে তো ও এইভাবে রোটেট করবে, এবং এই রোটেশনের জন্য এই বিন্দুটা আস্তে আস্তে উপরের দিকে বোর্ড তার সাপেক্ষে উপরের দিকে চলে আসবে। এর একটা বাস্তব এক্সাম্পল হলো কলের ট্যাপ। জল যখন আমরা একই দিকে ঘোরাচ্ছি, ঘোরাতে ঘোরাতে আস্তে আস্তে কী হয়, কলটা ট্যাপ কলটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে যখন কলটা ওপেন হচ্ছে, আবার যখন উল্টো দিকটায় ঘোরাচ্ছি তখন আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে ঘোরাচ্ছি আমি এরকমভাবে, এই যে কলের ট্যাপটা এরকম, তো আমি এইভাবে যখন ঘোরাচ্ছি এ আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে, বা যখন এইভাবে ঘোরাচ্ছি তখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। এই ট্যাপটা এটা টর্কের বাস্তব একটা উদাহরণ। তো এক্ষেত্রে তাই এখানে যদি এইভাবে রোটেট করতে থাকে, এভাবে যদি রোটেট করতে থাকে তাহলে টর্কটা এই বিন্দু সাপেক্ষে উপরের দিকে উঠে আসবে, একদম উপরের দিকে উঠে আসবে বলে মনে হয়, এবং সেই ভ্যালুটা কত হবে, টাউ। তো টাউ মিন্স ভেক্টর ফর্মে যদি এটা করি, সাইন থিটার জন্য ক্রস আসবে, দ্যাট ইজ আর ক্রস এফ, নট এফ ক্রস আর, আর ক্রস এফ। এফ ক্রস আর হলে আস্তে আস্তে সে ভেতরের দিকে ঢুকে যাবে, ঠিক আছে। তো আর ক্রস এফ আমরা ভেক্টর পড়েছি, তো এটা নিয়ে বেশি কিছু বলার নেই। টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, সো দ্যাট টাউ ইকুয়াল টু আমরা কি জানলাম, আর এফ সাইন থিটা। এটা হলো টর্ক। টর্কটাকে সার্কুলার মোশনের ক্ষেত্রে এটা বলের ঠিক প্রতিরূপ। আমরা যেমন ফোর্স পড়েছি লিনিয়ার ক্ষেত্রে, লিনিয়ারের ক্ষেত্রে ফোর্সটা ঠিক যেরকম কাজ করে, সার্কুলারের ক্ষেত্রে টর্কটা ঠিক সেরকম টাইপের কাজ করে। তো বলা যায় যে টর্কটা বোঝার জন্য এটা বলা হয় এটা সার্কুলেটিং ফোর্স। সার্কুলার মোশনের জন্য ফোর্সের ঠিক যে জিনিসটা প্রতিরূপ হিসেবে বসানো হয় সেটাকে বলা হয় টর্ক। তাহলে টাউ দিয়ে প্রকাশ করা হয়, টাউ মিন্স টর্ক, টাউ ইকুয়াল টু আর এফ সাইন থিটা। এবার এই টাউ এবং আলফা দ্যাট ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এদের মধ্যে আমরা রিলেশন বার করে নেব। রিলেশন বিটুইন টাউ অ্যান্ড আলফা, টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। ধরে নিলাম একটা সেন্টার অ্যাক্সিসকে রোটেট করছে একটা অনিয়তাকার বস্তু, একটা ইরেগুলার শেপের একটা বস্তু, যার টোটাল মাস ক্যাপিটাল এম। তার প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা করে মাস রয়েছে, একটা M1, M2, M3, সে M4, M5, M6 যাই হোক। তো প্রত্যেকটা মাস সেন্টার অ্যাক্সিস থেকে কতটা দূরে রয়েছে সেটা দেখে নিই। M1টা রয়েছে R1 দূরে, M2 রয়েছে R2 দূরে এবং M3 রয়েছে R3 দূরে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট যদি এই সেন্টার অ্যাক্সিসকে সেন্টার করে কেন্দ্র করে যদি রোটেট করে, তাহলে প্রত্যেকটা পয়েন্টের একটা আলাদা টর্ক তৈরি হবে। M1 এর আলাদা টর্ক, M2 এর আলাদা টর্ক, M3 এর আলাদা টর্ক। এই টর্কগুলো টোটাল সমষ্টিটা মোট বস্তুটার টর্কের সমষ্টির সাথে সমান। কিভাবে? তাহলে প্রত্যেকটা পয়েন্টের টর্ক যদি মোট টর্কের সঙ্গে সমান হয়, তাহলে দ্যাট মিন্স টাউ ইকুয়াল টু মোট টর্ক যদি টাউ হয়, তাহলে টাউ ইকুয়াল টু, ওকে, প্রথম পয়েন্টের জন্য টাউ দ্যাট মিন্স আর ইন্টু এফ,
আর ইন্টু ধরে দিলাম এই পয়েন্টের ফোর্স F1 ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাই এ রোটেট করছে। প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা জায়গায়, ডিস্টেন্স আলাদা আলাদা হওয়ার জন্য প্রত্যেকটা পয়েন্টের টর্ক আলাদা আলাদা হবে। এই প্রথম পয়েন্টের টর্ক R1 ইন্টু F1, দ্বিতীয় পয়েন্টের টর্ক R2 F2, তৃতীয় পয়েন্ট R3 F3। তো R ইন্টু F মিন্স আমরা জানি ফোর্স মিন্স মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো প্রত্যেকটা পয়েন্টের অ্যাক্সিলারেশন আলাদা আলাদা হবে। কেন অ্যাক্সিলারেশন আলাদা হবে? কারণ একটা বস্তু যখন পুরোটা রোটেট করে তার ওমেগা সেম থাকে, পুরো বস্তুটার ওমেগা সেম থাকে, কারণ ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, প্রত্যেকেই 2π অ্যাঙ্গেলে ঘুরে আসছে একই টাইমে, তার জন্য ওমেগা সেম, তার জন্য তার আলফাটা সেম। কিন্তু এটা সেম নয়, অ্যাক্সিলারেশন সেম নয়, কারণ অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু আমরা জানি আর ইন্টু আলফা। আলফাটা সেম থাকা সত্ত্বেও আর যেহেতু এক একটা পয়েন্টের জন্য এক এক রকম আলাদা আলাদা, তাই এটাও আলাদা আলাদা হবে। তাই আমরা লিখতে পারি R1 আর F এর ভ্যালুটা লিখলাম M1 ইন্টু A1 প্রথমটার জন্য, কারণ এটা তো আলাদা। আলফা হলে আমরা সেম আলফা লিখতে পারতাম, কিন্তু এটা আলাদা আলাদা, কারণ আরটা আলাদা, আর আলাদা হওয়ার জন্য এটা আলাদা হয়ে গেছে। প্লাস R2 M2 A2 প্লাস R3 M3 A3 প্লাস ডট 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 ডট, আরও তো অনেক বস্তু আছে। তো এখান থেকে যদি আমরা দেখি আরেকটু সাজিয়ে যদি লিখতে যাই, তাহলে R1 M1 A1 মিন্স এ মানে আর ইন্টু আলফা, তো A1 মিন্স R1 ইন্টু আলফা। আলফা তো সেম, আলফা তো চেঞ্জ হবে না, কারণ একটাই বস্তু রোটেট করছে, সে সমান সময় সমান জায়গাটা রোটেট করে আসছে, পুরো বস্তুটা একই সঙ্গে রোটেট করছে, তাই আলফাটার ক্ষেত্রে সেম, ওমেগা সেম, আলফা সেম। তো দুটো R1 যেহেতু হয়েছে, তাহলে M R1 স্কোয়ার আলফা লিখলে বেশি বেটার হতো। তো আমি একবারে সাজিয়ে সেটাকে লিখি, মুছে দিই। কি হচ্ছে M1 A1 মানে R1 ইন্টু আলফা, যেহেতু তাই R1 স্কোয়ার আলফা প্লাস এটা কত হবে M2 R2 স্কোয়ার আলফা প্লাস M3 R3 স্কোয়ার আলফা প্লাস ডট 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 আরও অনেকগুলো আছে। তো এই সবগুলোকে যদি একসঙ্গে যোগ করা হয় তাহলে একটা সামেশান আসে। সামেশান অ্যান্ড ইন্টিগ্রেশনের মধ্যে ডিফারেন্স হলো সেম অবজেক্টগুলো, সেম মেটেরিয়াল, তার ক্ষেত্রে ইন্টিগ্রেশন হয়, কিন্তু ডিফারেন্ট টাইপের, প্রত্যেকের বয়সের সমষ্টি কত, দ্যাট ইজ এটা সামেশান। আর প্রত্যেকে যদি 16 বছর বয়স্ক হয়, একটা ব্যাচের সবাই 16 বছর বয়স্ক, 20 জন আছে, তার মানে 16 ইন্টু 20 টোটাল বয়সের সমষ্টি, এটা সবাই একই রকম আছে, তার জন্য সেটা ইন্টিগ্রেশন। আর একজন 16, একজন 18, একজন 20, এরকম আলাদা আলাদা বস্তুর ক্ষেত্রে সেক্ষেত্রে যোগ করার জন্য তাদের ক্ষেত্রে সামেশান হয়। তো এক্ষেত্রে আমরা টাউ উল্টো লিখতে পারি সামেশান অফ থেকে এন, আচ্ছা এম আই আর আই স্কোয়ার আলফা, এটা সামেশানের নিয়ম। তো আই এর ভ্যালুটা এবার আমি টোটাল মাসটা বসাবো, সামেশান মানে টোটালটা। আমি জানি পুরো সবগুলো যদি মাস যদি আমি যোগ করি তাহলে যে মাসটা পাই সেটা হচ্ছে ক্যাপিটাল এম। আমি বলে দিয়েছিলাম বস্তুটার মাস ক্যাপিটাল এম, এবং বস্তুটা এখান থেকে ডিস্টেন্স রয়েছে আর ডিস্টেন্সে রয়েছে, তাহলে টাউ ইকুয়াল টু এম এর জায়গায় আমি লিখব ক্যাপিটাল এম, আর এর জায়গায় লিখব ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু আলফা। তো টাউ ইকুয়াল টু এম আর স্কোয়ার আলফা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে টাউ ইকুয়াল টু এই এম অ্যান্ড আর স্কোয়ার, এইটাকে বলা হয় এম আর স্কোয়ার, এটাকে বলা হয় মোমেন্ট অফ ইনারশিয়া, জড়তা ভ্রামক। এটা মনে রাখতে হবে। এই বস্তুর ক্ষেত্রে এম আর স্কোয়ার ইকুয়াল টু আই, এই আই মিনস মোমেন্ট, এটা আমরা পরে পড়ব, অফ ইনারশিয়া, ভেরি ইম্পর্টেন্ট টপিক, জড়তা ভ্রামক। তাহলে টাউ এর ভ্যালুটা এম আর স্কোয়ারের ভ্যালুটা আই বসিয়ে দিলাম, তাহলে টাউ ইকুয়াল টু আই ইন্টু আলফা। এটাই হলো টাউ অ্যান্ড আলফার মধ্যে রিলেশন, টাউ ইকুয়াল টু আই ইন্টু আলফা, যেখানে আইটা হলো মোমেন্ট অফ ইনারশিয়া। এটা সবসময় যে এম আর স্কোয়ার হবে তা না, এটা একটা অবজেক্টের ক্ষেত্রে এক এক রকম হয়, এটা আমরা থার্ড ক্লাসটাই পড়ে নেব। তো আমরা টাউ ইকুয়াল টু আই ইন্টু আলফা শিখলাম। কি শিখলাম? টাউ ইকুয়াল টু আই ইন্টু আলফা। এখান থেকে আমরা শিখব লজ অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমরা এখান থেকে শিখে নেব। অ্যাঙ্গুলার মোমেন্টাম
অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? কৌণিক ভরবেগ। রৈখিক ভরবেগ আমরা কি শিখেছিলাম? স্মল পি দিয়ে পাস করেছিলাম, দ্যাট ইজ এমইউ বা এমভি। এমভি বা এমইউ, দুটো ডিফারেন্সটা কি করে বার করেছিলাম? এমভি মাইনাস এমইউ, ভরবেগের পরিবর্তন। আচ্ছা, আমরা এখানেও তাই দেখব যে টাউ ইকুয়াল টু আই ইন্টু আলফা মিন্স ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। এটা আমরা শিখে রেখেছি, আলফা ইকুয়াল টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। আলফা যখন আমরা পড়েছিলাম অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, তখন আমরা এটা দেখে নিয়েছিলাম। তো টাউ ইকুয়াল টু আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান ডিভাইড বাই টি, সো দ্যাট টাউ ইন্টু টি, ক্যালকুলেশন করছি, টাউ ইন্টু টি ইকুয়াল টু আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান। যদি টাউ ইকুয়াল টু জিরো হয়, ইফ টাউ ইকুয়াল টু জিরো, মানে বাইরে থেকে যদি কোনো টর্ক অ্যাপ্লাই না হয়, তাহলে কি হবে? বাইরে থেকে যদি কোনো টর্ক অ্যাপ্লাই না হয়, তাহলে টাউ ইকুয়াল টু জিরো হলে জিরো ইকুয়াল টু আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান, সো দ্যাট আই ওমেগা ওয়ান ইকুয়াল টু আই ওমেগা টু। আইটাকে কাটার দরকার নেই, আই ওমেগা ওয়ান ইকুয়াল টু আই ওমেগা টু। এই আই ওমেগাটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। আই ওমেগা ইকুয়াল টু অ্যাঙ্গুলার মোমেন্টাম, ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। আই ওমেগা ইকুয়াল টু অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা রৈখিক গতির ক্ষেত্রে এমভি ইকুয়াল টু বলেছিলাম লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ, আর আই ওমেগা হলো কৌণিক ভরবেগ। তাহলে একটা জিনিস খেয়াল করো, এমভি ইকুয়াল টু লিনিয়ার মোমেন্টাম। তো ওমেগা কৌণিক বেগ, ভি রৈখিক বেগ। তাহলে এম যদি মাস হয়, এটাকে আমি অ্যাঙ্গুলার মাস বলতে পারি? অবশ্যই পারি। তাহলে কৌণিক গতির ক্ষেত্রে বা সার্কুলার মোশনের ক্ষেত্রে ভরের বা মাস তার প্রতিরূপ কোনটা? আই। আইটাকে যেমন টর্ককে বললাম বলের প্রতিরূপ, সেরকম আই হচ্ছে ভরের প্রতিরূপ এক্ষেত্রে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হলো সার্কুলার মোশনের ক্ষেত্রে মাসের প্রতিরূপ। আমরা লিনিয়ার মোমেন্টাম বা নিউটনের ল পড়ার সময় বলেছিলাম, বাইরে থেকে যদি কোনো অ্যাপ্লাইং ফোর্স না কাজ করে, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে ভরবেগের কোনো পরিবর্তন হয় না, এমভি ইকুয়াল টু এমইউ হয়, এমভি আর এমইউটা সমান সমান হয় বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করে। কেন শিখেছিলাম? এমভি মাইনাস এমইউ বাই টি ছিল এফ ইকুয়াল টু, বাইরে থেকে বল প্রয়োগ না করলে এমইউ ইকুয়াল টু এমভি ছিল। দেখো এখানে বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হলে আই ওমেগা ওয়ান ইকুয়াল টু আই ওমেগা টু, মানে সেই এমইউ ইকুয়াল টু এমভি, কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হয় না। বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হলে আই ওমেগা কনস্ট্যান্ট থাকে। রৈখিক ভরবেগ যেমন কনস্ট্যান্ট ছিল ভরবেগের সংরক্ষণ সূত্রে, সেরকম বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হলে সেক্ষেত্রে আই ওমেগা কনস্ট্যান্ট থাকে। ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসবেই। এখান থেকে একটা কোশ্চেন, আই ওমেগা কনস্ট্যান্ট, বাইরে থেকে যেখানে যেখানে টর্ক প্রযুক্ত না হবে সেখানে আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু আই টু ওমেগা টু, এই ফর্মুলা ইউজ করে অঙ্ক করতে হয়। কীরকম টাইপের অঙ্ক আসে আমি একটু ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই ছবিটায় সবাই দেখো, একটা লোক দুটো ডাম্বেলকে বুকের সঙ্গে একদম রেখে দিয়ে বসে আছে, বুকের সঙ্গে জড়িয়ে ধরে বসে আছে। তাতে কি হচ্ছে দেখো ভালো করে, তাতে এইটা একটাই অ্যাক্সিসের উপর রয়েছে, কিন্তু যখন সে হাতে নেয় তখন তার অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে গেল। তো এই হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিস, এই হচ্ছে তার মেইন অ্যাক্সিস। মেইন অ্যাক্সিস থেকে কিছুটা ডিস্টেন্সে চলে গেল, ডিস্টেন্সে চলে যাওয়ার জন্য আর কিছুটা বেড়ে গেল। এখানে আর ভ্যালুটা কত? 0। তাহলে এখানে আরটা কম, আর এর ভ্যালুটা 0, হয়তো সামান্যতম এইটুকু হচ্ছে আর, আর এখানে আরটা অনেক বড়। তো আমরা জানি আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। তো এম তো এই ক্ষেত্রেও যা যে ডাম্বেলগুলো ধরেছিল এখানেও সেম ডাম্বেলগুলো ধরে আছে, সেম লোকটা রয়েছে, তো এমটা সেম, কিন্তু আরটা এই ক্ষেত্রে বেশি, আর এর ভ্যালুটা বেশি, কারণ বডি থেকে কিছুটা দূরে হাতটা চলে গেছে। যখনই আর এর ভ্যালুটা বেশি হয়ে যায় এখানে আইটা বড় হয়ে যায়। আবার আমরা জানি আইটা বড় হয়ে যাবে, এখানে দেখো আইটাকে বড় করে দিয়েছে, আর এখানে আইটা ছোট, কারণ কি এখানে আরটা ছোট। তো আমরা জানি আই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে
I1 ω1 ইকুয়াল টু I2 ω2। তো যে ক্ষেত্রে আইটা ছোট সেক্ষেত্রে ওমেগাটা বড় হবে, কারণ দুটোর ভ্যালুটা কনস্ট্যান্ট। এই দুটো যদি ফুললি 100 হয় তাহলে এখানেও 100 হতে হবে। তো 100 মানে কি, এখানে হয়তো 5 × 20, আই এর মান 5 আর ওমেগার মান 20, আর এখানে হয়তো আই এর মান 25, ওমেগার মান 4, সেই 100ই হতে হবে। তো ব্যাপারটা কি হলো, এখান থেকে আই এর মান 5 ছিল, এখানে আই এর মানটা বেড়ে গেছে 25, তার জন্য কি হয়েছে, এখানে ওমেগাটা কিন্তু তত গুণ কমে গেছে। তার মানে আই ওমেগাটা কনস্ট্যান্ট বলতে এটাই বোঝায় যে যেখানে আই বাড়বে সেখানে ওমেগা কমবে, যেখানে আই কমবে সেখানে ওমেগা বাড়বে। আমি যখন সামনাসামনি ক্লাস নেব তখন এই জিনিসগুলো আরও ডিটেলসে আলোচনা করে দেবো। তো আই অ্যান্ড ওমেগা এখানে কনস্ট্যান্ট। তো প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি আইটা ছোট তাই ওমেগা বেশি। ওমেগা বেশি থাকার জন্য এ খুব দ্রুত বেগে রোটেট করবে, এ খুব দ্রুত বেগে রোটেট করবে, মানে এর রোটেশনটা অনেকটা স্পিডে হবে, এর রোটেশনটা প্রচুর স্পিডে হবে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আইটা বেশি থাকার জন্য ওমেগা কম, তো ওমেগা কম থাকার জন্য এর রোটেশনটা কিন্তু অল্প আস্তে আস্তে হবে। এই জন্য যারা খুব দ্রুত বেগে ঘুরতে যাওয়ার সময় হাত দুটোকে কাছে নিয়ে আসে, সংকুচিত করে নিয়ে আসে, তাতে আইটা কমে যায়, ওমেগাটা বেড়ে যায়, তার জন্য খুব দ্রুত বেগে ঘুরতে পারে। ঠিক একই রকমভাবে যারা ভল্ট খায় বা যারা জলে ঝাঁপ দেয় বা অনেকবার রোটেট করার সময় হাঁটু দুটোকে বুকের কাছে নিয়ে আসে নিজের বডি লেন্থটাকে কমানোর জন্য। বডি লেন্থটা কমানো মানে তার সেন্টার অ্যাক্সেসের সাপেক্ষে আরটাকে কমিয়ে দেওয়া। যখনই আরটা কমে যায় তার ওমেগাটা বেড়ে যায়, তার জন্য সে বারবার রোটেট করতে পারে। কিন্তু যদি সে লম্বা হয়ে থাকে এবং সে যদি ওমেগাটাকে আইটাকে যদি বাড়িয়ে দিয়ে রাখে, তাহলে সেক্ষেত্রে ওমেগাটা কম হওয়ার জন্য তার রোটেশনটা অনেকটা কম হয়। ঠিক একই রকমভাবে আমাদের পৃথিবীর ক্ষেত্রেও কিছু অঙ্ক আসে। পৃথিবীর আহ্নিক গতি, ডাইউরেনাল মোশন, যেটা পৃথিবীর যদি রেডিয়াসটা বেড়ে যায়, মাস একই আছে কিন্তু রেডিয়াসটা বেড়ে গেল, এদিকে বড় হয়ে গেল, এদিকটায় আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, পৃথিবী এদিকটায় বড় হয়ে গেল এবং এদিকটায় বড় হয়ে গেল, তার মানে কি, তার সেন্টার অ্যাক্সিসের রেসপেক্টে, এই যে যদি সেন্টার অ্যাক্সিস ধরি, এর রেসপেক্টে আগে যেটুকু আর ছিল এখন সেই আর এর মানটা অনেকটা বেড়ে গেল, এখন সেই আর এর মানটা অনেকটা বেড়ে গেল, বড় আর হয়ে গেল। তো আর বেড়ে যাওয়ার জন্য তার আইটা বেড়ে গেল, কারণ আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। তো আর বেড়ে যাওয়ার জন্য আই বেড়ে গেল, আর আমরা জানি আই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে আইটা ওমেগার সঙ্গে ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। তো আই যখন বেড়ে যাবে তার ওমেগা কমে যাবে, তখন কিন্তু আর্থ আস্তে আস্তে ঘুরবে। তার মানে আর্থ যদি কখনো রেডিয়াসটা বেড়ে যায়, পৃথিবীর যদি ব্যাসার্ধ কখনো বেড়ে যায়, তাহলে কিন্তু সে আস্তে আস্তে ঘুরবে, কারণ তার ওমেগাটা কমে যাবে। ব্যাসার্ধ বেড়ে যাওয়া মানে পক্ষান্তরে এম আর স্কোয়ার বেড়ে যাওয়া, মানে আইটা বেড়ে যাওয়া, আই বেড়ে যাওয়া মানে ওমেগা কমে যাওয়া, মানে সে আস্তে আস্তে ঘুরবে। পৃথিবীর ঘূর্ণন বেগ, নিজের ওন অ্যাক্সিস রোটেশনের জন্য আমাদের আহ্নিক গতি হয়, ডাইউরেনাল মোশন, মানে যেটাকে দিন রাতের পরিবর্তন হয়। তো আস্তে আস্তে ঘুরবে, আস্তে আস্তে যদি ঘুরে অনেকক্ষণ ধরে দিন থাকবে, অনেকক্ষণ ধরে রাত থাকবে, মানে দিন রাতের দৈর্ঘ্যটা বেড়ে যাবে। ঠিক একই রকমভাবে যদি পৃথিবী সংকুচিত হয় মানে ছোট হয়ে যায়, পৃথিবী যদি চুপসে যায় মানে এরকম হয়ে যায়, তাহলে কি হবে, তার আরটা কমে যাচ্ছে, আর কমে যাওয়া মানে আই কমে যাওয়া, আর আই কমে যাওয়া মানে কি হবে, ওমেগা বেড়ে যাওয়া, মানে খুব দ্রুত বেগে রোটেট করবে, খুব ফাস্ট রোটেশন হয়ে যাবে, ওন অ্যাক্সিস রোটেশনটা খুব ফাস্ট হবে, একদিন খুব তাড়াতাড়ি চলে যাবে, মানে দিনের দৈর্ঘ্যটা দিন রাতের মিলিয়ে যে 24 ঘন্টা হয় সেটা হয়তো আরও কমে আসবে, হয়তো সেটা 15-16 ঘন্টার মধ্যে দিন রাত হয়ে যাবে, পৃথিবী যদি ছোট হয়ে যায়। আর পৃথিবী যদি বড় হয়ে যায়, দিনের দৈর্ঘ্যটা 24 ঘন্টার জায়গায় হয়তো 26 ঘন্টা, 30 ঘন্টা এরকম হয়ে যাবে। এই টাইপের অঙ্কগুলো আসে। তো আহ্নিক গতির জন্য অঙ্কগুলো, পৃথিবীর দৈর্ঘ্য ছোট হয়ে যাওয়া বা ওন অ্যাক্সিস রোটেশনের যে অঙ্কগুলো, ওগুলো কী করে করতে হয়, I1 ω1 ইকুয়াল টু I2 ω2। প্রথম অবস্থায় ছিল M1 R1 স্কোয়ার ω1, আর দ্বিতীয় ক্ষেত্রে M2 R2 স্কোয়ার ω2। আচ্ছা, পক্ষান্তরে বলে রাখি, ওমেগাটা আমরা জানি, ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড। তো ওমেগা ইকুয়াল টু θ/t। যদি একবার সার্কেলের পথে একবার যদি রোটেট করে তাহলে থিটা মিনস 2π, অ্যান্ড একবার রোটেট করতে যে টাইম লাগে তাকে বলা হয় টাইম পিরিয়ড, পর্যায়কাল। টাইম পিরিয়ড বা পর্যায়কাল কাকে বলে, একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় টাইম পিরিয়ড। তাহলে ক্যাপিটাল টিটাকে টাইম পিরিয়ড, এটাকে ক্যাপিটাল টি প্রকাশ করা হয়, স্মল টিটাকে আমি ক্যাপিটাল টি দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে ওমেগা ইকুয়াল টু 2π/ক্যাপিটাল টি, এটাকে বলে টাইম পিরিয়ড।
আর 1 সেকেন্ডে যতবার রোটেট করে তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতবার রোটেট করে, 1 সেকেন্ডের মধ্যে যতবার রোটেট করে, একবার রোটেট করছে, তাহলে টি টাইমে রোটেট করছে একবার, তাহলে 1 সেকেন্ডে রোটেট করছে 1/t বার, 1/t বার। এইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে n ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t। তো 1/t যদি ফ্রিকোয়েন্সি হয়, তাহলে ওমেগা ইকুয়াল টু লেখা যায় 2π ইন্টু 1/t মানে ফ্রিকোয়েন্সি n, তাহলে ওমেগা ইকুয়াল টু 2πn এটা লেখা যায়, অ্যান্ড ওমেগা ইকুয়াল টু 2π/T এটা লেখা যায়। তো এইটা হলো আমাদের ওভারঅল সার্কুলার মোশন 2, যেখানে আমরা দেখলাম যে ওমেগা বা অ্যাঙ্গুলার স্পিড ইকুয়াল টু 2π/T, যেখানে টি হলো টাইম পিরিয়ড বা পর্যায়কাল 2π/T, অ্যান্ড 1/T 1/t ইকুয়াল টু n, 1/t ইকুয়াল টু n ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। তার জন্য ওমেগা ইকুয়াল টু 2π ইন্টু n। এখান থেকে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ অঙ্ক আসবে এবং এটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। তো আজকের টপিক এই পর্যন্তই। সার্কুলার মোশন 2 শেষ। থ্যাংক ইউ।